বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। আমি আবার তোমাদের মাঝে হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি ইমতিয়াজউদ্দিন আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ। এইচএসসি শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম নিয়ে আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এইচএসসি সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্ট, অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে সবাই ক্লাসগুলো ফলো করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই অধ্যায়টার নাম, আজকের আলোচনার বিষয় অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। সেটি হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় প্রথম। তা আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? আগে শিখন ফলটা আমরা জেনে নিই। অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, প্রাপ্তি ও প্রদান হিসাব কি, আয় ব্যয় হিসাব কি এবং মূলধন তহবিল কি, এই অধ্যায় থেকে আমরা আমাদের শিখন ফলগুলো এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, অব্যবসায়ী প্রতিষ্ঠান কি সেই বিষয়ে আলোচনা করার আগে আমাকে জানতে হবে অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে বা অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে কি জানো। প্রিয় শিক্ষার্থীরা, অব্যবসায়ী, যেটা ব্যবসায়ী পাশে তার একটি কি আছে, সামনে কি আছে, অভাব না, অসহযোগিতা, এইভাবে একটি শব্দ আছে। তাহলে ব্যবসা যারা করে না তারা অব্যবসায়ী। সেটাকে আমরা ক্লিয়ারভাবে যেখানে বসছি বলা সংজ্ঞার মধ্যে আছে, দেখো, যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত না হয়ে বরং সমাজে সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। তাহলে সেই প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা কি বলছে, সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্য গঠিত নয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানরা সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হয়, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানরা হয় অমুনাফাবিকী প্রতিষ্ঠান, যারা সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয় না হয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পরিচালিত হয়, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের কথা কি আছে দেখো, এই সকল প্রতিষ্ঠানের উদ্দেশ্য এর সদস্যগণের কল্যাণ সাধন করা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম পরিচালনা করা। অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ হলো ক্লাব বা সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, হাসপাতাল, ক্রীড়াচক্র, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ইত্যাদি অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি উদাহরণ। তাহলে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহগুলো কি কি, আমরা এই সংজ্ঞার মাধ্যমে আমরা জানতে পারি। তোমরা লেখার জন্য তোমার এক কথায় এক নম্বরের জন্য এমসিকিউর জন্য অনেক সময় আসতে পারে, এই সময় অনেক সময় ক পার্টও আসতে পারে, অঙ্কর মধ্যে ক পার্ট অব্যবসায়ী প্রতিষ্ঠান কি, এরকম ক পার্টও জ্ঞানমূলক প্রশ্নও দিতে পারে তোমাদেরকে, সেজন্য তোমরা জেনে যাও। এখানে অনেক লম্বা লিখি লাভ নেই, যদি দুইটি পয়েন্ট থাকতে হবে, মুনাফার উদ্দেশ্য নয়, মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, এবং মানুষের সমাজের কল্যাণ উদ্দেশ্যে যারা মুনাফা করবে না তাকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের
কি যে এই যে একটা ব্যাপার আছে দেখো, ব্যবসায়িক প্রতিষ্ঠান মুনাফা নয় জনগণের যে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, সেখানে দেখা যাচ্ছে কি অমুনাফাভোগী এবং মুনাফাভোগী দুটি পদ কথা দেখো। অব্যবসায়িক প্রতিষ্ঠান যারা অব্যবসায়িক প্রতিষ্ঠান, আবার কিছু কিছু অব্যবসায়িক প্রতিষ্ঠান কিছু কিছু ওরা করতে চায় না, মনে করো ওরা মূলত মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, আর পরোক্ষ উদ্দেশ্য হয়ে যায় ওদের মুনাফা। ঠিক তদ্রূপ একদম মুনাফাভোগী প্রতিষ্ঠান, অনুভোগী যারা মুনাফা করে না তারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। কিন্তু সামান্য ওর মুনাফা উদ্দেশ্য অমুনাফা উদ্দেশ্য হলেও কিছু কিছু প্রতিষ্ঠান ওরা সামান্য মুনাফাও করে থাকে, তারা পরোক্ষভাবে মুনাফা করে থাকে, সামান্য বলবো না, সেটাকে পরোক্ষভাবে মুনাফা করে থাকে। তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট হাসপাতালগুলো, ওরা জনগণের সেবার পাশাপাশি সামান্যভাবে মুনাফাও ওরা উপার্জন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, একটি আমি ব্যবসায় প্রতিষ্ঠানের একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কি লেখা আছে, সেখানে ব্যবসায় প্রতিষ্ঠান প্রাপ্তি ও প্রদান হিসাব, হ্যাঁ প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব, ছবিটা এখানে দিই তোমরা, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে, অব্যবসায় প্রতিষ্ঠান অবশ্যই প্রতিষ্ঠানের হিসাব, সেখানে প্রাপ্তি ও প্রদান হিসাব করতে হয়। কি কি করব আমরা, অঙ্ক করব আমরা কি কি অবশ্যই প্রতিষ্ঠানের জন্য আমরা যে করব, আমাদের প্রশ্ন কি থাকবে, থাকবে প্রাপ্তি ও প্রদান হিসাব, হ্যাঁ সেখানে থাকবে মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় এবং যে কোনো বছরের প্রাপ্তি ও প্রদান, আয় ব্যয় হিসাব আমাকে সেখানে করতে হবে, আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাবে কী 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 করতে হবে, মুনাফা জাতীয় আয় বা ব্যয় এবং চলতি বছরের আয় ব্যয়, উদ্ধৃতপত্র সেখানে দুটি উদ্ধৃতপত্র আমাদের করতে হবে, একটা প্রারম্ভিক একটা সমাপনী, সেখানে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় তথ্যগুলো আমাদের দেয়া থাকবে। আমি একটা নমুনা ফর্ম দিলাম, প্রাপ্তি ও প্রদান হিসাব কীভাবে থাকতে পারে, প্রাপ্তি ও প্রদান হিসাব কোন কোম্পানি, প্রাপ্তি ও প্রদান হিসাব এত তারিখের জন্য, এটা একটি প্রশ্ন দেওয়া থাকতে পারে। তাহলে প্রাপ্তি পাস, এদিকে প্রদান পাস, প্রাপ্তিগুলো থাকতে পারে, প্রাপ্তি কী কী থাকতে পারে, প্রারম্ভিক উদ্বৃত্ত থাকবে, হাতে নগদ, ব্যাংক জমা এবং মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো প্রাপ্তি পাশে দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া থাকবে, প্রায় সময় তোমরা দেখবে এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে। প্রদান পাশে দেওয়া থাকবে মুনাফা জাতীয় প্রদান, মূলধন জাতীয় প্রদান, সমাপনী উদ্বৃত্ত বা হাতে নগদ বা ব্যাংক জমা। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত থাকবে, সমাপনী উদ্বৃত্ত থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তি থাকবে, মুনাফা জাতীয় প্রাপ্তি থাকবে, মুনাফা জাতীয় প্রদান থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তি থাকবে, মূলধন জাতীয় প্রদান থাকবে। এই হচ্ছে একটা প্রাপ্তি ও প্রদান হিসাবের একটি নমুনা চিহ্ন। অনেক সময় প্রাপ্তি ও প্রদান হিসাবে করতে হতে পারে তথ্য দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে সেখান থেকে তোমরা প্রাপ্তি ও প্রদান হিসাবে করতে হতে পারে। তাহলে সেজন্য একটা নমুনা দিলাম তোমাদের, এই চেয়ে বেশি কিছু থাকবে না, এটা থাকবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট, যেটা প্রারম্ভিক উদ্বৃত্ত, সমাপনী উদ্বৃত্ত, এরা অনেক সময় ব্যালেন্স বিডি বলে, অনেক সময় হাতে নগদ বলে, অনেক সময় সমাপনী উদ্বৃত্ত বলে, অনেকভাবে তোমাদেরকে দেখতে পারো সেখানে। নেক্সট আমরা আরেকটি আয় ব্যয় হিসাবের একটা নমুনা দেখাচ্ছি। আয় ব্যয় হিসাব একটা কোম্পানির নাম থাকবে, আয় ব্যয় হিসাব সমাপ্ত বছরের জন্য, ব্যয় হিসাব সমূহ বাম পাশে বা ডেবিট পাশে থাকবে ব্যয়, আয় ক্রেডিট পাশে থাকবে আয় সমূহ। তাহলে এটা কিন্তু তোমরা অনেক সময় স্টেটমেন্ট আকারও করতে পারো, বিবরণী আকারও করা যায়। আমরা এখন অনেক সময় এখনই অনেকেই এখন বিবরণী আকারেও করছে, এটা আবার বিবরণী আকারেও করলে আয়গুলো উপরে থাকবে, ব্যয়গুলো নিচে থাকবে। সরি, তাহলে ব্যয় মধ্যে কী থাকবে, চলতি বছরের বকেয়া যোগ হবে, বিগত সনের অগ্রিম যোগ হবে, চলতি সনের অগ্রিম বিয়োগ হবে, হ্যাঁ বিগত সনের বকেয়া বিয়োগ হবে, প্রারম্ভিকগুলো যোগ হবে, সমাপনীগুলো বিয়োগ করবে, আয়ও একইভাবে চলতি সনের বকেয়া যোগ হবে, চলতি সনের অগ্রিম যোগ হবে। এভাবে প্রত্যেকটা আয়ের সাথে সমন্বয়গুলো আমরা যোগ বিয়োগ করব। আমরা যেটা লাভ বা ক্ষতি হবে, যদি আমরা লাভ হতো সেটা আমরা বলবো ব্যতিরিক্ত আয়, ক্ষতি হতো আগে সেটাকে বলবো আমরা আয় অতিরিক্ত ব্যয়, যেটা আমরা মূলধন হিসেবে নিতে হবে। তাহলে আমরা যেটাকে আমরা নিট লাভ বলতাম সেটাকে আয় ব্যয় হিসাবে বলবো ব্যয় অতিরিক্ত আয়, এবং এখানে বলবো আয় অতিরিক্ত ব্যয়। তাহলে দুইটা তথ্য আমাদের এখানে দেওয়া থাকবে। এরপরে আমরা আসছি উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণীর একটা নমুনা ছক।
দায় থাকবে সম্পত্তি, সমাপনী উদ্বৃত্ত প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আনিত থাকবে, যেটা আমরা ব্যালেন্স বিডি বলছিলাম। সমন্বয় থেকে আনিত কিছু তথ্য দেওয়া থাকবে। তারপর সমাপনী মূলধন তহবিল মধ্যে কি পারমিক মূলধন তহবিল অন্যান্য তথ্যগুলো যোগ হবে। পারমিক মূলধন তহবিলের সাথে নিট লাভ, উত্তোলন এগুলো যোগ বিয়োগ হবে এখানে। তারপর সমাপনী মূলধন, এদিকে সম্পত্তি পাশে সমাপনী মূলধন, হাতে নগদ, হ্যাঁ হাতে নগদ এবং ব্যাংক জমা, সমাপনী সম্পত্তি সময় প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আনিত সমন্বয় দেওয়া থাকবে। এটা হচ্ছে উদ্ধৃতপত্রের আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত। তাহলে আমাদের তাহলে আমরা আর্থিক বিবরণী কীভাবে পেয়ে থাকবে, যা দেয়া থাকবে, যা করতে হবে, সমন্বয় প্রাপ্তি আমাদের কী কী যা দেয়া থাকে আর যা করতে হবে। তাহলে কী কী দেয়া থাকবে দেখো তোমরা। যা দেয়া থাকবে, একটি প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকবে ক, কিছু সমন্বয় দেওয়া থাকবে, যা করতে হবে, প্রাপ্তি প্রদান হিসাব শুধুমাত্র একবার আসবে, আর সমন্বয়গুলো জোড়া জোড়ায় আসবে। তাহলে আমি একটু দেখো কিভাবে করছি। যা দেওয়া থাকে, কি কি দেওয়া থাকবে, প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া থাকবে, কিছু সমন্বয় দেওয়া থাকবে, কি করতে হবে, প্রাপ্তি প্রদান হিসাব সব তথ্যগুলো একবার একবার আসবে, আর সমন্বয়গুলো কী হবে, জোড়া জোড়ায় আসবে। আমি এই চারটি তোমরা স্ক্রিনে আমি রাখছি, স্ক্রিন থেকে তোমরা সেটা শেয়ার করতে পারো। দেখো, লেনদেন, মূলধন তহবিল, আয় ব্যয় হিসাব, আর্থিক অবস্থার বিবরণী। আমাদের ঘর হয় সাধারণত কয়টা, 3টা। তাহলে তুমি স্ক্রিনে রাখছি, তোমরা দেখতে পারো, সেখান থেকে তোমরা স্ক্রিনশটটি নিতে পারো। উদ্ধৃতপত্র, উদ্ধৃত নগদ ব্যাংক জমা কোথায় আসবে, সম্পত্তি পাশে, এদিকে সম্পত্তি পাশে, প্রারম্ভিক স্থায়ী সম্পত্তি জের সম্পত্তি পাশে, এদিকে সম্পত্তি, মূলধন তহবিলে কি প্রারম্ভিক দায়গুলো। এইভাবে প্রত্যেকটা তথ্য আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি। দেখো, মূলধন তহবিলে দায় সম্পত্তি, ব্যয় আয়, দায় সম্পত্তি, তাহলে এই দুইটাকে মনে করা যে কোনো একটা আইটেম, যেমন চলতি বছরের বকেয়া আয়, তাহলে আমরা কি হবে, আয় ব্যয় হিসেবে কি যোগ হবে, আবার কোথায় বসবে, সম্পত্তি পাশে বসবে। প্রত্যেকটা জিনিস মনে করো বিগত বছরের বকেয়া পরিশোধ, তাহলে কোথায় থাকবে, দায় পাশে, সেটা বাদ দিতে হবে। এভাবে প্রত্যেকটা কিছু দেখো, সমন্বয়গুলো এখানে তোমাদের আমি স্ক্রিনশট দেওয়ার জন্য আবার তোমাদের দিচ্ছি। দেখো, এটা উদ্ধৃতপত্র, আমি এই ছবিটা নামিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এখন তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের তথ্যগুলো এখানে আছে, দেখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে কি করতে হবে, আয় ব্যয় হিসাব এবং উদ্ধৃতপত্র করতে হবে। তারপর করতে হবে কি, দুইটা উদ্ধৃতপত্র করতে হবে, একটা মূলধন তহবিল বের করতে হবে। সেই মূলধন তহবিল তথ্যগুলো নিয়ে আমরা কোথায় যাব, আর্থিক অবস্থার বিবরণী করব। আর্থিক অবস্থার বিবরণী তোমরা স্টেটমেন্ট আকারেও করতে পারো, বিবরণী আকারেও করা যায়। আমরা সমন্বয়গুলোকে জোড়া জোড়া এফেক্ট করতে হবে, এবং কি সমন্বয়গুলোকে জোড়া জোড়া এফেক্ট করবে, প্রাপ্তি প্রদান সব তথ্যগুলো সব একবার একবার যাবে। তাহলে এখানে আমরা দুটি উদ্ধৃতপত্র যেটা বলছি, মূলধন তহবিল, আসলে দুটি উদ্ধৃত, একটা মূলধন তহবিল, একটা আর্থিক অবস্থার বিবরণী। মূলধন তহবিল থেকে সাধারণত আমরা মূলধন বের করব, আর্থিক অবস্থার বিবরণী সাধারণত দুই পাশ কী হবে, মিলে যাবে, আর্থিক অবস্থার বিবরণী মিলে যাবে। কিন্তু মূলধন তহবিল থেকে তোমার কি হবে, মূলধন তহবিল বের হবে, আর আয় বিবরণী থেকে তোমার কীভাবে নিট লাভ বা নিট ক্ষতি হবে, সেখান থেকে আমরা সেটাকে বলবো আমরা ব্যয়তিরিক্ত আয় অথবা আয়তিরিক্ত ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে তোমাদেরকে এই ধারণাটা দিলাম। এখানে তোমরা কি কি ঘর করতে হবে, কিভাবে করবে, যেহেতু আমরা ফার্স্ট ইয়ারের বার্ষিক পরীক্ষার কলেজ খুললেই তো আমরা আসলে ফার্স্ট ইয়ারের বার্ষিক পরীক্ষা অনেক কলেজে হবে, অনেক কলেজে হবে না, বা সেকেন্ড ইয়ার তোমরা প্রমোশন কলেজে, বিভিন্ন কলেজের সিদ্ধান্ত অনুযায়ী সেকেন্ড ইয়ার প্রমোশন, সেকেন্ড ইয়ার ওঠার সাথে সাথে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়
খুবই গুরুত্বপূর্ণ একটা, প্রতি বছরে প্রায় সময় পরীক্ষায় দেখা যায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে। সেজন্য তোমাদের এটি গুরুত্বপূর্ণ। অনেক কলেজে আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আলাদা আলাদা করে পাঁচটা চ্যাপ্টার পরে। আমাদের কলেজেও ফার্স্ট ইয়ার একসাথে পড়ি বলে সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়। তো সেকেন্ড ইয়ারের যে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রথম চ্যাপ্টার ব্যবসায় প্রতিষ্ঠান, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেজন্য তোমাদেরকে কিভাবে শুরু করবে, কিভাবে ঘর করতে হবে, সেটার একটি তথ্য নমুনা ছক আমি তোমাদেরকে দিলাম। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান কি এবং এটার সম্পর্কে কি কি ধারণা করতে হবে, তার 3টা নমুনা ছক আমি আবার দেখাচ্ছি। একটা প্রাপ্তি অবদান হিসাব দেওয়া থাকবে, আয় ব্যয় হিসাব করতে হবে, হ্যাঁ, ও পারিবারিক মূলধন তহবিল কীভাবে বের করবে, হ্যাঁ, এইভাবে আমাদের একটা তথ্য দেওয়া থাকবে। আর সমন্বয়গুলো কিভাবে করতে হবে, কোথায় কি আসবে, এই চার্টটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিলে তোমরা সেখানে বুঝতে পারবে। আমি আবার আলাদা করে দিচ্ছি উদ্ধৃতপত্র কী কী থাকবে, প্রাপ্তি প্রদান হিসাবে কী কী দেওয়া থাকবে এবং কী কী কোথায় এফেক্ট করতে হবে, সমন্বয়গুলো এফেক্টগুলো কোথায় কী কী করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারা আমরা এইবার আসছি একটি বাড়ি কাজ নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা বাড়ি কাজটা, আমরা এমন একটি বাড়ির কাজ সেখানে দিলাম আমি, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018 সালে এই অঙ্কটা আসছিল। যখন একসাথে পরীক্ষা হচ্ছিল রাজশাহী, কুমিল্লা, এই অঙ্কটা আসছিল বাড়ির কাজ। এই অঙ্কটি আমি আগামী ক্লাসে তোমাদেরকে কি করব, তোমাদের সলিউশন করে দিব। এই অঙ্কটা আমি তোমাদেরকে সলিউশন করে দিব। তোমরা বাড়ির কাজ রয়্যাল ক্লাবে 2017 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের সম্পত্তি ছিল নিম্নরূপ: বিনিয়োগ 30,000, আসবাবপত্র 38,000, খেলাধুলা সরঞ্জাম 12,000, দালান কোঠা কত 60,000। তাহলে এভাবে প্রাপ্তি ফার্মের পাশের তথ্য দেখা যাচ্ছে। দেখো প্রধান পাশের কতগুলো তথ্য দেখা যাচ্ছে। এটার উপর ডিপেন্ড করবে একটা কি, এইটার উপর এখন সমন্বয় অন্যান্য তথ্যগুলি তোমরা সমন্বয়গুলো দেখতে পাচ্ছ। এটা স্ক্রিনে তোমরা এখানে তোমরা লিখে নাও বা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে তোমরা আগামী ক্লাসে আমি এই অঙ্কটা কি করব, এই অঙ্কটা তোমাদেরকে বাড়ি কাজ দিব, বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে। এই অঙ্কটা তোমরা চেষ্টা করবে, যতটুকু পারো তোমরা চেষ্টা করবে অঙ্কটা করার জন্য। আমি এখানে করণীয় মধ্যে বলছি চলতি বছরের আয়ের পরিমাণ কত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে চাঁদা হচ্ছে 55,000। এখানে সমন্বয় আছে প্রাপ্ত চাঁদার মধ্যে 2,750 টাকা, বিগত বছরে 3,500 টাকা, পরবর্তী বছরে চলতি বছরের চাঁদা 4,000 টাকা আলাদা রয়েছে। তাহলে এই চলতি বছরের চাঁদার আয়ের পরিমাণ এখান থেকে বের করা যায়, কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে তোমরা এই চার্ট দিয়ে এখান থেকে তোমরা বুঝতে পারবে। সেখান থেকে এরপরে আমি দ্বিতীয় তথ্য দিছি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। আমি তোমাদেরকে একটা প্রফর্মা দিয়েছিলাম আয় ব্যয় বিবরণী কীভাবে করতে হয়। এই আয় ব্যয় বিবরণী যদি তোমাদের বিবরণী করতে সুবিধা হয় তাহলে তোমরা এই হিসাব আকারও করলে তখন এটা যদি পারো তোমরা বিবরণীটা আঁকার কোনো সমস্যা হবে না। এই যে বাড়ি কাজ দিলাম সেখানে দ্বিতীয় খ আয় ব্যয় বিবরণী এবং পারমিক মূলধন তহবিল করতে হবে না। পারমিক মূলধন তহবিল এত হলে উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। তাহলে তথ্যগুলো আর্থিক অবস্থার বিবরণীগুলো তোমরা সেখান থেকে কি করতে পারো, তোমরা সেখান থেকে আয়ত্ত করতে পারো। এখন এটা যদি তোমরা আগামী ক্লাসে করতে পারো, আমি যদি তখন এটা এখন করে দেবো, বুঝিয়ে দিব। তোমরা আপাতত সেটা এই যে নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সেটা নিজেরা বসে চেষ্টা করো। আমি নেক্সট ক্লাসে যখন আমি অঙ্কটা তোমাদের স্ক্রিনে দেখাবো বা করে বুঝিয়ে দিব, তোমরা নিজের সাথে মিলাবে এবং তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। যদি একদম আমার সাথে দেখে করো তাহলে বুঝতে সুবিধা হয়, নিজে করলে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোথায় কোথায় প্রশ্ন থাকবে, তোমরা আমাকে লাইভ ক্লাস চলাকালীন তোমরা সেটা আমাকে আনসার করবে, কোশ্চেন করবে, আমি সেখান থেকে আনসার করব। তোমরা নিজেরা আগে বসে চেষ্টা করো কি আজকের এই আলোচনা থেকে যদি তোমরা যতটুকু আদায় করতে পারো তোমরা করবে, বাকিটা আমার সাথে যখন আমি আনসার করব তখন তোমরা মিলিয়ে দেখবে, মিলালে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা শেষে মূল্যায়ন কি শিখলাম। তাহলে আমরা মূল্যায়ন শিখলাম প্রিয় শিক্ষার্থীরা, অব্যবসায় প্রতিষ্ঠান কি, প্রাপ্তি ও প্রদান হিসাব কি, আয় ব্যয় হিসাব কি এবং মূলধন তহবিল কি। এই চ্যাপ্টার থেকে আমরা এই চারটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। চারটা বিষয় তোমরা নিশ্চয় আয়ত্ত করতে পারছো। ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সময় এই যে চারটি প্রশ্ন দিয়েছি এখানে অনেক সময় কমার্কসও সেটা
দিয়ে দিতে পারে। মূলধন তহবিল প্রশ্ন অনেক সময় মূলধন তহবিল তো প্রায় সময় দিয়ে প্রায় অঙ্কে ক নাম্বার মূলধন তহবিল নির্ণয় করে এরকম তো মূলধন তহবিল কি আদৌ তোমাকে জানতে হবে। এই চারটা জিনিস তোমরা আলোচনা থেকে তোমরা অবশ্যই বোধগম্য হচ্ছ এবং তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে এই অব্যবসায়ী চ্যাপ্টারের আমরা কি করব, একটি অঙ্ক যে বাড়ি কাজটা দিয়েছি সেটা আমি অঙ্কটা তোমাদেরকে ওখানে আনসার করে দেব, তোমরা সেটা থেকে তোমরা নিজেরাই মিলিয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আর বেশিক্ষণ সময় তোমাদের নষ্ট করব না। তোমাদের প্রায় সময় অভিযোগ, স্যার বেশি লম্বা ক্লাস করলে আমাদেরকে এমবি কিনে পড়তে হয়, অনেক সময় সেটা তোমাদের হয় না। সেজন্য আমি বেশি অঙ্ক আলোচনা আজকে শেষ করব এবং বাড়ি কাজটা তোমরা দেখবে নিজেরাই। বাড়ি কাজটা দেখে আগামী ক্লাসে আমরা মিলাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং সবাই নিরাপদে থাকো এবং সবাই সুস্থ থাকো। সামনে কয়েকদিন মধ্যে আমাদের আগামী 1 তারিখ, আগস্টের 1 তারিখ পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। স্টে হোম, স্টে সেফ, কিপ ডিস্টেন্স, ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ওয়্যার মাস্ক। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।